একটা মানুষের ভেতরে কতটা জ্ঞান থাকলে তাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বলা যায়। অথচ মানুষটা নিজের সম্পর্কে বলেছিলেন যে আমি নিজের সম্পর্কে এতটুকুই জানি যে আমি অজ্ঞ। কিন্তু তারপরেও ঠিক কী কারণে তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে চিরকাল অমর হয়ে আছেন। দর্শন ছাড়িয়েও তিনি মিশে গেছেন প্রতিটি যুগের মানুষের মাঝে। কেন তার এত প্রভাব? নেই কোনো লিখিত প্রমাণ, নেই তার কোনো বই, তবুও তাকে কেন বলা হয় শ্রেষ্ঠ দার্শনিক? তাহলে চলুন জানার চেষ্টা করি তার সম্পর্কে। দেখা যাক কতটুকু জানা যায়। সক্রেটিস 469 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের সিরকা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা সফ্রোনিসকাস ছিলেন একজন রাজমিস্ত্রি ও ভাস্কর, আর মা ফাইনারেথ ছিলেন একজন ধাত্রী। তাদের সাংসারিক অবস্থা খুব সচ্ছল না হলেও একেবারে টানাপোড়েনের ছিল না। অ্যালোপেজ নামক এক রাজনৈতিক অঞ্চলে বেড়ে ওঠার কারণে শৈশব থেকেই সক্রেটিস রাজনীতির আবহের সাথে পরিচিত ছিলেন। তৎকালীন এথেন্সের নিয়ম অনুযায়ী 18 বছর বয়স হলেই প্রত্যেক যুবককে রাষ্ট্রীয় ও রাজনৈতিক দায়িত্ব পালন করতে হতো। এই দায়িত্বের প্রধান অংশ ছিল সেনাবাহিনী বা মিলিটারিতে যোগ দেওয়া। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় এবং বিচার বিভাগ পরিচালনার জন্য যে বিশেষ অ্যাসেম্বলি ছিল সেখানেও নিয়মিত অংশগ্রহণ করতে হতো। সক্রেটিস অত্যন্ত নিষ্ঠার সাথেই এই কাজগুলো পালন করতেন এবং নাগরিক দায়িত্ব পালনে তার মধ্যে কখনোই কোনো অনীহা দেখা যায়নি। তৎকালীন এথেন্স ছিল সৌন্দর্যের পূজারী, তবে সেই সৌন্দর্য কেবল নারীদের জন্য নয়, বরং পুরুষের সৌম্য অবয়ব আর সুঠাম দেহের জয়গান গাওয়া হতো সেখানে। কিন্তু ইতিহাসের এক অদ্ভুত পরিহাস দেখুন। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে পূজিত, সেই সোক্রেটিস ছিলেন এই সৌন্দর্যের সংজ্ঞার একদম বিপরীত। ঐতিহাসিকদের বর্ণনায় তার চোখগুলো ছিল কোটর থেকে বেরিয়ে আসা, নাকটি ছিল চ্যাপ্টা আর বোচা। এমনকি নিজের চেহারার এই ভিন্নতা নিয়ে তার কোনো আক্ষেপও ছিল না। জৌলুসপূর্ণ পোশাকের বদলে দিনের পর দিন একই মলিন আলখাল্লা আর ধুলোবালি মাখা স্যান্ডেল পরে তিনি এথেন্সের অলিগলিতে ঘুরে বেড়াতেন। আপনি হয়তো ভাবছেন, কেন আমি এক মহাপুরুষের চেহারার এমন খারাপ বর্ণনা দিচ্ছি? আসলে আপনি বা আমি কেউই তাকে দেখিনি, কিন্তু ইতিহাসের পাতায় তার যে প্রতিচ্ছবি আঁকা হয়েছে তাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। তবে অবাক করা বিষয় হল, এই কদর্য দেহের ভেতরেই বাস করত পৃথিবীর সবচেয়ে সুন্দর আর আলোকিত এক প্রাণ, যা হাজার বছর ধরে কোটি মানুষকে পথ দেখাচ্ছে। যুবক সক্রেটিসকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে তার বাবা সফ্রোনিসকাস ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। এথেন্সের সাধারণ যুবকদের জন্য যে বাধ্যতামূলক শিক্ষা ছিল, তার বাইরেও সক্রেটিসের জন্য তিনি উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিশেষ করে সাহিত্য, সঙ্গীত এবং অ্যাথলেটিক্সে তিনি বেশ পারদর্শী হয়ে ওঠেন। ফলে খুব অল্প সময়েই সক্রেটিস কাব্যচর্চায় যেমন দক্ষ হন, তেমনি শরীরচর্চাতেও নিজের কুশলতা প্রমাণ করেন। এমনকি এই সময়ে তিনি বাণিজ্যটাও মোটামুটি রপ্ত করে নিয়েছিলেন। তার নেশা ছিল অন্য কিছুতে। তিনি এথেন্সের বাজার বা দি আগোরাতে সময় কাটাতে ভালোবাসতেন। মনে রাখবেন, এটি কিন্তু আমাদের বর্তমানের সুপার শপ আগোরা নয়। তৎকালীন এথেন্সের প্রধান বাজারকে আগোরা বলা হতো। সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে নানা রকম প্রশ্ন করে তাদের চিন্তার জগৎকে নাড়া দেওয়াটাই ছিল তার প্রধান কাজ। আর এই অদ্ভুত স্বভাবের কারণেই সেই সময়ের অভিজাত পরিবারের যুবকদের মধ্যে সক্রেটিস ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তার এই শিষ্যদের মধ্যে মহাপ্রাজ্ঞ প্লেটোর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সক্রেটিসের দাম্পত্য জীবন নিয়ে ইতিহাসবিদদের মাঝে রয়েছে চরম বিতর্ক। কেউ মনে করেন তার একমাত্র স্ত্রী ছিলেন জ্যান্থিপ, যার গর্ভে জন্ম নেয় সক্রেটিসের 3 ছেলে। আবার অনেকের দাবি ভিন্ন। জ্যান্থিপের ঘরে জন্ম নেয় বড় ছেলে ল্যাম্প্রোক্লেস। এরপর সক্রেটিস মির্তো নামক আরেক নারীকে বিয়ে করেন এবং তার ঘরে জন্ম হয় অপর 2 সন্তান, সফ্রোনিসাকাস ও মেনেক্সেনাসের। একদল পণ্ডিতের মতে তৎকালীন এথেন্সে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম থাকায় হয়তো সক্রেটিস একই সাথে 2 স্ত্রী নিয়ে সংসার করেছিলেন। তবে ইতিহাস যে কথাটি সবচেয়ে বেশি জোর দিয়ে বলে তা হল তার স্ত্রী জ্যান্থিপের উগ্র মেজাজ। জ্যান্থিপ ছিলেন অত্যন্ত ঝগড়াটে এবং প্রতিদিনই কোনো না কোনো কারণে সক্রেটিসের সাথে তার ঝগড়া হতো। এমনই একদিন জ্যান্থিপ যখন রাগে ফেটে পড়ে চিৎকার করছিলেন, সক্রেটিস তখন বরাবরের মতোই নির্বিকার ও নিশ্চুপ। এক পর্যায়ে
জ্যান্থিপ প্রচণ্ড ক্ষোভে এক বালতি পানি ঢেলে দিলেন সক্রেটিসের মাথায়। ভিজে একাকার হয়েও এই মহান দার্শনিক শান্তভাবে এক বিখ্যাত উক্তি করলেন, প্রবল বজ্রপাতের পরেই তো এক পোষলা বৃষ্টি হয়। আর বিয়ে নিয়ে তা সেই চিরকালীন রসিকতাপূর্ণ পরামর্শটি তো সবারই জানা। আপনি বিয়ে করুন আর নাই করুন, উভয় ক্ষেত্রেই আপনাকে পোস্তাতে হবে। দর্শনের চর্চা করলেও সক্রেটিস কিন্তু তার সামরিক দায়িত্ব পালনেও ছিলেন সমান নিষ্ঠাবান। তিনি প্রতিদা যুদ্ধে অসামান্য বীরত্বের সাথে লড়াই করে এথেন্সের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং যুদ্ধ চলাকালীন এথেন্সের জেনারেল অ্যালসিবিয়াদেসের জীবন বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দেন। এছাড়া দিলিয়াম এবং অ্যাম্ফিপোলিসের যুদ্ধেও তিনি সরাসরি অংশগ্রহণ করেন, যদিও সেই যুদ্ধগুলোতে এথেন্সের পরাজয় ঘটে। 431 থেকে 401 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এথেন্সবাসী জড়িয়ে পড়ে তাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী সংঘাত পেলোপোনেশিয়ান যুদ্ধে। প্রতিবেশী স্পার্টানদের বিরুদ্ধে এই যুদ্ধে এথেন্সের ভেতরেই এক অদ্ভুত বিভাজন তৈরি হয়। বিশেষ করে একদল অভিজাত শ্রেণী এথেন্সের গণতন্ত্র ও বাক স্বাধীনতার ওপর বিরক্ত হয়ে স্পার্টানদের সাম্রাজ্যবাদী ব্যবস্থার পক্ষ নেয়, যেখানে সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। দীর্ঘ লড়াই শেষে স্পার্টানরাই বিজয়ী হয়, তবে তারা সরাসরি ক্ষমতা দখল না করে বরং তাদের অনুগত 30 জন অভিজাত এথেন্সবাসীকে ক্ষমতায় বসিয়ে দেয়। ইতিহাসে এই 30 জন শাসক দ্য 30 বা টাইরেন্ট 30 নামে কুখ্যাত হয়ে আছেন। নানা রাজনৈতিক ও ধর্মীয় সমীকরণে এথেন্সের ডেমোক্র্যাটরা সক্রেটিসকে গণতন্ত্রের শত্রু হিসেবে গণ্য করতে শুরু করে। আনুমানিক 415 খ্রিস্টপূর্বাব্দের দিকে যখন এথেন্সের নৌবাহিনী সিসিলি অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ শহরের দেবী হার্মিসের বেশ কিছু মূর্তি ভেঙে ফেলা হয়, যাকে অত্যন্ত অশুভ মনে করা হতো। এর পরপরই ইলিওসিনিয়ান ধর্মীয় অনুষ্ঠানটি পুরোহিতের অনুপস্থিতিতে অপবিত্র করার অভিযোগ ওঠে একদল লোকের বিরুদ্ধে। এই উভয় কলঙ্কজনক ঘটনায় যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তিনি ছিলেন সক্রেটিসের ঘনিষ্ঠ শিষ্য অ্যালসিবিয়াদেস। গ্রেফতারি এড়াতে তিনি পালিয়ে স্পার্টায় আশ্রয় নেন এবং এথেন্সের গোপন তথ্য শত্রুদের হাতে তুলে দেন। কিছুদিনের মধ্যেই যখন এথেন্সে গণতন্ত্র উচ্ছেদ করে একটি কিউ বা অভ্যুত্থান ঘটানো হয়, সেখানেও অ্যালসিবিয়াদেসের পরোক্ষ সমর্থন ছিল। এমনকি তিনি এথেন্সের আরেক শত্রু পারস্যের সাথেও হাত মেলান। একদিকে স্পার্টা, অন্যদিকে পারস্য। এথেন্সের দুই প্রধান শত্রুর সাথে বন্ধুত্ব করে অ্যালসিবিয়াদেস হয়ে ওঠেন ডেমোক্র্যাটদের প্রধান শত্রু। কিন্তু এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতেও সক্রেটিস তার প্রিয় শিষ্যের প্রতি সমর্থন ও ভালোবাসা বজায় রাখেন। অ্যালসিবিয়াদেসের এইসব দেশবিরোধী ও ধর্মবিরোধী কর্মকাণ্ডের পেছনে সক্রেটিসের দর্শনের প্রভাব আছে বলেই সন্দেহ করতে শুরু করে এথেন্সবাসী, যা শেষ পর্যন্ত এই মহান দার্শনিকের জন্য কাল হয়ে দাঁড়ায়। 404 খ্রিস্টপূর্বাব্দে যখন টাইরেন্ট 30 স্বৈরশাসন চলছিল, তখন তাদের প্রধান ক্রিটিয়াস সক্রেটিসকে 30 বছরের কম বয়সী কোনো যুবকের সাথে যোগাযোগ করতে কঠোরভাবে নিষেধ করেন। লক্ষণীয় বিষয় হল, সক্রেটিসের সাথে ক্রিটিয়াসের দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল এবং তিনি ক্রিটিয়াসের এই আদেশ কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিলেন, যা ডেমোক্র্যাটদের মনে সন্দেহের বীজ আরও গভীরভাবে রোপণ করে। এদিকে এই টাইরেন্ট 30 এথেন্সের গণতন্ত্রকামী সাধারণ মানুষের ওপর ভয়াবহ অত্যাচার শুরু করে। তারা অসংখ্য ডেমোক্র্যাটকে নির্বাসনে পাঠায় এবং অনেককে মিথ্যা অভিযোগে হত্যা করে। তবে দমে না গিয়ে নির্বাসিত সেই ডেমোক্র্যাটরা একত্রিত হয়ে 403 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে ফিরে আসে এবং যুদ্ধের মাধ্যমে ক্রিটিয়াসকে হত্যা করে। এরপর স্পার্টার মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠিত হলে এথেন্সে পুনরায় গণতন্ত্র ফিরে আসে এবং নতুন সরকার জেনারেল অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করে। এর ফলে সক্রেটিসের ওপর তাদের চরম ক্ষোভ আর সন্দেহ থাকলেও আইনের কারণে কেবল গণতন্ত্র বিরোধিতার অজুহাতে তাকে ফাঁসানো সম্ভব হচ্ছিল না। তারা তখন তাকে দমানোর জন্য ভিন্ন কোনো পথ খুঁজতে শুরু করে। অ্যামনেস্টির বেড়াজালে আটকে পড়ে ডেমোক্র্যাটরা যখন সক্রেটিসকে রাজনৈতিকভাবে ফাঁসাতে পারল না, তখন তারা ধর্মদ্রোহিতার আশ্রয় নিল। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলো যে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্মের অপমান করেছেন, প্রতিষ্ঠিত ঈশ্বরদের প্রতি বিশ্বাস রাখেন না এবং নিজের অদ্ভুত মতবাদ দিয়ে
যুব সমাজকে বিপদগামী করছেন। আসলে প্রাচীন গ্রিসে ধর্ম বলতে কেবল ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং রাষ্ট্রীয় পুরোহিত ও কর্মকর্তাদের নির্ধারিত আচার অনুষ্ঠানকে বোঝাত। পূর্বপুরুষদের ঐতিহ্য আক্ষরিকভাবে পালন করাই ছিল সে সময়ের নাগরিক পবিত্রতা, অর্থাৎ ধর্ম ছিল রাষ্ট্রের অবিচ্ছেদ্য রাজনৈতিক অংশ। তাই ধর্মের বিরুদ্ধে কথা বলা মানেই ছিল খোদ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করা। সক্রেটিসের জন্য দুর্ভাগ্য ছিল এই যে তৎকালীন সমাজ তার মতো প্রখর জ্ঞানতাত্ত্বিক ছিল না, বরং তারা ছিল চরম রক্ষণশীল ও সংকীর্ণ মনা। সেই সমাজে বহু ঈশ্বরবাদ প্রচলিত ছিল এবং দেবতাদের নিয়ে এমন সব কল্পকাহিনী প্রচার করা হতো যেখানে দেখা যেত দেবতারাও হিংস্র হয়ে উঠছেন বা ক্ষমতার প্রতাপে মানুষের ক্ষতি করছেন। কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন দেবত্ব মানেই হল সত্যবাদিতা, পরোপকার আর পরম জ্ঞান। তিনি মনে করতেন দেবত্ব আসলে যৌক্তিকতারই অপর নাম, আর ঈশ্বররা মানুষের কাছে অর্থহীন আচার অনুষ্ঠান নয়, বরং শুদ্ধতা আশা করেন। তার এই সংস্কারবাদী চিন্তা ধর্মীয় রীতিনীতিকে সরাসরি চ্যালেঞ্জ করে বলে অভিযোগ আনা হয় যে তিনি সুকৌশলে মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে ইতিহাসের সেই কালো অধ্যায়টি শুরু হয়, যখন সক্রেটিসের বিচার করার জন্য ৫০১ জন জুরির একটি বিশাল বোর্ড গঠন করা হয়। ভোটাভুটিতে ২২১ জন তাঁকে নির্দোষ বললেও ২৮০ জন জুরি তাঁকে দোষী সাব্যস্ত করেন। সম্ভবত নিজের যুক্তিতে অটল থেকেই তিনি নিজের বিপদ বাড়িয়েছিলেন। নিয়ম অনুযায়ী যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি নিজের দোষ স্বীকার করছেন কিনা, তখন সক্রেটিস যেন স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করতে চাইলেন। তিনি দোষ স্বীকার না করে বরং নিজের কর্মকাণ্ডকে যুক্তিযুক্ত বলে দাবি করেন এবং অসাধারণ প্রজ্ঞা ও তীর্যক বাচনভঙ্গিতে বিচারকদের কটাক্ষ করেন। এমনকি তিনি ক্ষমা চাওয়ার বদলে রাষ্ট্রের কাছে পুরস্কার দাবি করে বসেন। এতে বিচারকরা ক্ষিপ্ত হয়ে যান এবং অবধারিতভাবে তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তিনি অত্যন্ত শান্তভাবে এই রায় মেনে নেন। একটি ধর্মীয় উৎসবের কারণে তার মৃত্যুদণ্ড ৩০ দিন পিছিয়ে দেওয়া হয়। এই সময়ে তার ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে জেল থেকে পালিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিলেও তিনি আদর্শের টানে রাজি হননি। প্লেটো অন্তত ৩,০০০ দ্রাকমার বিনিময়ে তাঁকে প্যারোলে মুক্ত করার প্রস্তাব দিলেও সক্রেটিস তাঁদের উপহাস করে মাত্র ১০০ দ্রাকমা দেওয়ার কথা বলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। ঘাতকের হাত থেকে বিষের পেয়ালা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি হেমলক পান করেন। বিষ পানের পর শরীর অবশ হওয়ার আগ পর্যন্ত তিনি ঘরে পায়চারি করতে থাকেন। যখন পা অবশ হয়ে এলো তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। ক্রিটো, অ্যাপোল্লোডোরাস আর জেনোফোনের কান্নায় তখন চারপাশ ভারী হয়ে উঠেছে। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি তার শেষ ইচ্ছার কথা জানালেন। ক্রিটো, আমি এসক্লিপিয়াসের কাছে একটি মোরগ ধার করেছিলাম, সেটি শোধ করে দিও। ক্রিটো কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, অবশ্যই দেব, আপনার কি আর কোনো ইচ্ছা আছে? কিন্তু সক্রেটিস আর কথা বললেন না। তার দেহ শীতল হয়ে এলো, শ্বাস প্রশ্বাস থেমে গেল। স্থির চোখ দুটো শুধু ক্রিটোর দিকে চেয়ে রইল। এভাবেই হেমলোকের নীল বিষে নিভে গেল পৃথিবীর শ্রেষ্ঠ এক জ্ঞান প্রদীপ। সোক্রেটিস আর নেই, কিন্তু তার দর্শন রয়ে গেল অমর হয়ে। ১৯ শতক থেকে ইতিহাসবিদদের কাছে একটি বড় ধাঁধা হয়ে দাঁড়িয়েছে সক্রেটিক সমস্যা। সক্রেটিসের জীবন, তার দর্শন এবং চিন্তাধারা বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা যে সংকটের মুখে পড়েন তাকেই মূলত এই নামে ডাকা হয়। সমস্যার মূল কারণ হল সক্রেটিস নিজে কোনো কিছু লিখে যাননি। তার দর্শন সম্পর্কে আমরা যা জানি তা সবই তার অনুসারীদের লেখনী থেকে পাওয়া, যেগুলোকে লোগোই সক্রাটিকো বা সক্রেটিক অ্যাকাউন্টস বলা হয়। এদের মধ্যে কেবল প্লেটো আর জেনোফোনের ডায়ালগ বা কথোপকথনগুলোই কালের বিবর্তনে টিকে আছে। ১৯বিংশ শতাব্দী পর্যন্ত বিশ্বের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে সক্রেটিসকে জানার একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে জেনোফোনকে গণ্য করা হতো। তবে জার্মান গবেষক ফ্রেডরিক স্লেইয়ারম্যাসার তার গবেষণায় দেখান যে কেবল জেনোফোনের লেখা দিয়ে সক্রেটিসের দর্শনের গভীরতা বোঝা সম্ভব নয়, বরং প্লেটোর ডায়ালগগুলো এই মহান দার্শনিক সম্পর্কে অনেক বেশি স্বচ্ছ ও গভীর ধারণা দেয়। এই দুজনের বাইরেও স্লেইয়ারম্যাসার আরও একজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি হলেন অ্যারিস্টোফেন।
এছাড়া প্লেটোর শিষ্য মহাজ্ঞানী অ্যারিস্টটলও সক্রেটিস সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে গেছেন, যা ইতিহাসবিদদের কাছে অমূল্য সম্পদ। তো দর্শক, আপনার মতে সক্রেটিস কি সত্যিই অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন সমাজের সংকীর্ণতার বলি? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আমার মতামত আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।